বন্দে ভারতে আপনাদের স্বাগত। গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলার সরকারের অবস্থা কিন্তু এখন থরহরিমহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে সবাই এখন ভাবছেন কি করে রাজ্য সরকারি কর্মীদের টাকা মেটানো হবে। যে 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 25% দিয়ে 4 সপ্তাহের মধ্যে মেটাতে হবে। এখন অবশ্য একটু সময় আছে, অগস্ট মাস পর্যন্ত, জুলাই মাস পর্যন্ত। তার মধ্যেই কিন্তু 25% দিয়ে কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে 12 লক্ষ সরকারি, আধা সরকারি এবং সরকার পোষিত কর্মীদের জন্য। এই 10,000 কোটি টাকা, এই যে টাকাটা দিতে হবে, সেই টাকা দিতে গিয়ে কিন্তু রাজ্যের কোষাগারে কি ধরনের টান পড়বে সেটা একমাত্র রাজ্য সরকারই বলতে পারছে। আর এই পরিমাণ টাকা যদি দিয়ে দিতে হয়, তাহলে রাজ্য সরকারের অবস্থা 2024 সালের নির্বাচনের আগে আরো খারাপ হবে। কারণ এই মুহূর্তে 25টা প্রকল্প চালু রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নানান ধরনের প্রকল্প রয়েছে। সেই প্রকল্প চালু রাখতে গিয়ে, এই 25টা প্রকল্প চালু রাখতে গিয়ে রাজ্য সরকারের এখন যে পরিমাণ টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন জমি থেকে শুরু করে নানান কিছু বিক্রি করতে হচ্ছে, প্রায় প্রত্যেক মাসেই বিক্রি করতে হচ্ছে। সুতরাং এই সব প্রকল্প চালু রাখতে গিয়ে রাজ্য সরকার কতটা দিউলিয়াপনা হয়ে যাবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু অনেকখানি চিন্তিত। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সূত্রে খবর যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই টাকা জোগাড় করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কাল ঘাম ছুটে যাবে। এখন এবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে 8টা রাজ্যের একটা তালিকা তৈরি করে দিয়েছে। সেই 8টা রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নশীল রাজ্যগুলোর মধ্যে, সেই উন্নয়নশীল রাজ্যগুলোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই মুহূর্তে শেষের দিক থেকে তৃতীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার পর রয়েছে অন্ধ্রপ্রদেশ, আর ঠিক তার একদম শেষে রয়েছে হচ্ছে পাঞ্জাব। অর্থাৎ শেষের দিক থেকে একেবারে সর্বশেষ অবস্থানে রয়েছে পাঞ্জাব, ঠিক তার আগে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আর ঠিক তার আগে রয়েছে বাংলা। বাংলায় 18টা রাজ্যের মধ্যে সেই অর্থে যদি আপনারা ধরেন, তাহলে বাংলা হচ্ছে 16 নম্বর, 17 নম্বরে অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব রয়েছে 18 নম্বরে, আর 1 নম্বরে রয়েছে ওড়িশা। ওড়িশায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক, বিজেপি নেতা নবীন পট্টনায়ক, এখন অবশ্য ওড়িশায় বিজেপি সরকার। নবীন পট্টনায়ক যখন ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার জিডিপি এমন ভাবে গ্রোথ হয়েছিল, সেখানে এমন ভাবে শিল্প তৈরি হয়েছিল, সেখানে এমন ভাবে অন্যান্য পরিকাঠামো তৈরি হয়েছিল যে দেশের অধিকাংশ দেশ বিদেশ সে বিভিন্ন শিল্প সংস্থা ওড়িশায় গিয়ে তারা বিনিয়োগ করতে শুরু করে। ঠিক তারপর রয়েছে চেন্নাই, অর্থাৎ তামিলনাড়ু। এই মুহূর্তে তামিলনাড়ুতে স্ট্যালিনের সরকার, বাম, কংগ্রেস আর স্ট্যালিন মিলিয়ে এই সরকার চালাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ধরুন এই যে সরকারটা চলছে, বাংলার যে সরকার চলছে, সে কি কতখানি এই ধরনের প্রকল্প এই উন্নয়নশীল রাজ্যগুলোর সঙ্গে সে কতখানি সমানে টেক্কা দিতে পারবে, সেটা নিয়ে এখন চিন্তার ভাঁজ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে। কারণ এই মুহূর্তে রাজ্য সরকারের আয় বছরে হচ্ছে 2,36,000 কোটি টাকা। 2,36,000 কোটি টাকা হচ্ছে রাজ্য সরকারের আয়, কর বাবদ আয়, বিভিন্ন খাত থেকে আয় করেছে। 2010-11 সালে যখন বামেরা ক্ষমতায় ছিল, তখন রাজ্য সরকারের কর বাবদ আয় ছিল মাত্র 21,000 কোটি টাকা। ঠিক তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে গিয়ে সেটাকে 2,36,000 কোটি টাকা নিয়ে গেছেন। অর্থাৎ আপনার আমার মাথার উপরে আপনি আমি যে সমস্ত জিনিসপত্র কিনছি, আপনি আমি যে সমস্ত ব্যবসা করছি, তার উপরে অতিরিক্ত কর বসিয়ে 21,000 টাকা থেকে 2,36,000 টাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে টাকাটা আয় করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই টাকা খরচ করা হচ্ছে বিভিন্ন প্রকল্পের জন্য। বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত স্বাস্থ্য সাথী, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের জন্য এই টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু একটা জিনিসের মধ্যে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ক্ষমতায় রয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণ রয়েছে 7,71,000 কোটি টাকা। 7,71,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক বছর ঋণ করতে হচ্ছে প্রায় 86,000 কোটি টাকা। প্রায় 86,000 কোটি টাকা ঋণ করতে হচ্ছে এ রাজ্যের সরকার চালাতে গিয়ে। একবার ভাবুন, 86,000 কোটি টাকা প্রত্যেক বছর ঋণ করতে হচ্ছে। বাম আমলের থেকে যে পরিমাণ কর ছিল তার থেকে কর বাড়ানো সত্ত্বেও, তার থেকে মাথা পিছু কর প্রায় 10 গুণ বাড়ানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই মুহূর্তে ঋণ করতে হচ্ছে 80 থেকে 86,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? সত্যি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ লক্ষ্মীর ভান্ডার চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যে পরিমাণ টাকা খরচ হয়, তাতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন না। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেন, তাহলে 2026 সালের নির্বাচনে তিনি যে পরাজিত হবেন তা নিশ্চিত করে বলে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রতি মাসে খরচ করতে হয় প্রায় 2,500 কোটি টাকা। 2,500 কোটি টাকা খরচ করতে হয় প্রত্যেক মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালানোর জন্য। অর্থাৎ 12 মাস আপনি যদি দেখেন, তাহলে 12 মাসে প্রায় 30,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জারি রাখার জন্য। এই টাকা কোথা থেকে জোগাড় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই টাকা জোগাড় করতে হয়, এই টাকা জোগাড় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে যেটা করছিলেন সেটা হচ্ছে যে বিভিন্ন জমি বিক্রি করছিলেন। ট্রাম কোম্পানির জমি, রাজ্য সরকারের বিভিন্ন জমি, কখনো দুর্গাপুরে, কখনো আলিপুরে, কখনো বাইপাসের উপরে চৌবাগায় নানান ধরনের জমি বিক্রি করছিলেন। প্রায় 32 কাঠা জমি তিনি বিক্রি করে, 32 একর জমি তিনি বিক্রি করে ফেলেছেন বিভিন্ন সরকারি সংস্থা, বিভিন্ন বেসরকারি সংস্থা হাতে এই সমস্ত জমি তুলে দিয়েছেন চড়া দামে, এবং সেই সমস্ত সরকারি সেই সমস্ত বিক্রি করে প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা জোগাড় করছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, তাতে লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে গেলে এবছর আরো মোটা টাকা ঋণ করতে হবে বাইরের বাজার থেকে, বিশ্ব ব্যাংক থেকে অথবা বাইরের বাজার থেকে। কারণ মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দেয়, রাজ্য সরকার যে পরিমাণ টাকা খরচ করে বিভিন্ন প্রকল্পের জন্য, কেন্দ্রীয় সরকার তার অর্ধেকের থেকে সামান্য কিছু বেশি দেয়। অর্থাৎ যদি রাজ্য সরকারের খরচ হয় ধরে নিন 1 লক্ষ কোটি টাকা, তাহলে 1 লক্ষ কোটি টাকা যদি রাজ্য সরকার 2 লক্ষ কোটি টাকা, তাহলে রাজ্য সরকার সেখান থেকে খরচ করে 80 থেকে 82,000 কোটি টাকা, আর কেন্দ্র সরকার দেয় 1,06,000 থেকে 1,10,000 কোটি টাকা। এই যে পরিমাণ টাকা খরচ করে, এই যে পরিমাণ টাকা কেন্দ্র সরকার দেয়, সেই টাকার বিভিন্ন প্রকল্পে সেই টাকা কিন্তু আপাতত বন্ধ করে রাখা হয়েছে। আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা করতে হচ্ছে, আরো চড়া সুদে আরো টাকা ঋণ নিতে হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে বা অন্যান্য জায়গা থেকে। এই ঋণ নেওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হচ্ছে, ঋণ না নিলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতারা মনে করছেন যে বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা 1,000 টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1,250 টাকা করতে পারে বা 1,500 টাকা করতে পারে, 1,000 টাকা করার সম্ভাবনা তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের আর সাধারণ মহিলাদের ক্ষেত্রে 1,250 টাকা করার সম্ভাবনা প্রবল। নতুবা যদি তিনি টাকা না বাড়ান, তাহলে মেয়েরা এতকাল ধরে 2021 সালের নির্বাচনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, এবারের নির্বাচনে কিন্তু সেই ভোট আসার সম্ভাবনা খুবই কম। কারণ ইতিমধ্যেই অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ সরকার বিরোধী একটা হাওয়া তৈরি হচ্ছে। সেই হাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিপরীত হাওয়ায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকার চেষ্টা করতে চান, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটাকে বাড়াতে হবে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মোটা টাকা ঋণ নিতে হবে বাজার থেকে। আর এর ফলে কি হচ্ছে, আপনার আমার উপরে মাথার বোঝা কিন্তু আরো বেশি করে বাড়ছে। আপনি আমি কর দিচ্ছি,
সেই করের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমাচ্ছেন, সেখান থেকে নিয়ে আবার আপনাকেই ফেরত দিচ্ছেন সেই টাকাটা। আপনি যে আলু কিনতেন একসময় 3 টাকায়, সেই আলু এখন কিনছেন 30 টাকায়। যে পেঁয়াজ একসময় কিনতেন 1.5 টাকায়, সেই পেঁয়াজ এখন কিনছেন 30 টাকা 40 টাকায়। যে ডাল একসময় আপনি কিনতেন, যে সর্ষের তেল আপনি একসময় কিনতেন 60 টাকা 70 টাকা লিটার কিলো, সেই সর্ষের তেল এখন কিনতে হচ্ছে 170 180 টাকায়। এইভাবে কর বসিয়ে কোথাও ডাবল, কোথাও 3 গুণ, কোথাও 2 গুণ, কোথাও 4 গুণ কর বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আস্তে 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 ওই টাকাটা জোগাড় করছে, আর আপনার আমার টাকা, আপনার আমার ঘরকে, পরিবারকে আবার ফেরত দিচ্ছে। যদি তিনি টাকাটা ফেরত না দিতে পারেন, তাহলে কিন্তু 2026 সালের নির্বাচনে তার ক্ষমতায় আসার সম্ভাবনা একেবারেই কি। মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চাইছিলেন যে ডিএর টাকাটা পুরোপুরি যাতে আরেকটু লিঙ্গার হয়ে, অর্থাৎ আরেকটু সময় নষ্ট করে সুপ্রিম কোর্টে ইঙ্গিত ডিএর টাকাটা যদি আমাকে না দিতে হয় 2026 সালের নির্বাচন পর্যন্ত, তাহলে হয়তো আমি অন্যান্য প্রকল্পগুলো চালু রাখতে পারবো। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন, তাতে এই যে 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকা কিন্তু তাকে এখনই পরিশোধ করতে হবে। সে ধার করে নিয়ে হোক, সুদ করে নিয়ে হোক, যেভাবে হোক না কেন শোধ করতে হবে। এই ডিএ মামলার জন্য, এই ডিএর টাকা আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 200 কোটি টাকা খরচ করে ফেলেছেন শুধু মামলা লড়ার জন্য। অভিষেক মনুসিংহীদের মতন উকিলকে ধরে নিয়ে শুধুমাত্র মামলা লড়ার জন্য 200 কোটি টাকার বেশি খরচ করে ফেলেছেন। আমার কথা নয়, শুভেন্দু অধিকারী গতকাল ঠিক এই একই দাবি করেছেন যে 200 কোটি টাকা খরচ হয়েছে, বিরোধী দলনেতা বলছেন 200 কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র মামলা করার জন্য। অর্থাৎ জনগণের টাকা খরচ করে 200 কোটি টাকা খরচ করেছেন শুধুমাত্র মামলা লড়ার জন্য। কিন্তু এরপরও যদি বাকি 25%, অর্থাৎ বাকি টাকাটা যদি ফেরত দিতে হয়, বাকি টাকাটা যদি পুরোপুরি ফেরত দিতে হয়, তাহলে কিন্তু 2026 সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোষাগার, সরকারের কোষাগার প্রায় এখনই শূন্য, আরো শূন্য হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা ভাবতে হচ্ছে, সেটা হচ্ছে যে যদি বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বন্ধ থাকে, কারণ আপনারা জানেন যে এনআরজি এর টাকা, 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে। প্রায় 2 বছর, 3 বছর, কোথাও 3 বছর, 3.5 বছর করে টাকা এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে। কোথাও 100 দিনের আর কাজ হচ্ছে না, বাংলায় বিশেষ করে 100 দিনের কাজ হচ্ছে না, কারণ রাজ্য সরকার সেই টাকাটার কোনো হিসাব দিতে পারেনি। বলা হচ্ছে তৃণমূল নেতাদের একটা বড় অংশ সেই টাকা আত্মসাৎ করেছে। বাংলায় ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 112টার বেশি টিম পাঠিয়েছে। সেই টিম কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে যে রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলায় 100 দিনের টাকা সব থেকে বেশি করে চুরি হয়েছে। এই চৌর্যবৃত্তি যদি আটকানো না যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা জানেন যে এই টাকাটা গেছে তৃণমূল নেতাদের পকেটে। খুব ভালোভাবে তারা জানেন যে এই টাকাটা গেছে তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবার যদি বিভিন্ন প্রকল্প আটকে দিয়ে তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার প্রবণতা কমিয়ে দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর একটা বিপদ। কারণ আপনারা জানেন যে যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানে এই যে আবাস যোজনা, কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠাচ্ছে আবাস যোজনার জন্য, সেই আবাস যোজনার জন্য 1,20,000 টাকা পেতে গিয়ে কোথাও 20,000 টাকা, কোথাও 40,000 টাকা পর্যন্ত ঘুষ দিচ্ছে হচ্ছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর 20,000 টাকা, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর আরো 20,000 টাকা করে দিতে হচ্ছে। যদি যারা এই ভোটটা করান, অর্থাৎ 2026 সালের নির্বাচন যারা করান, তারা যদি এই টাকাটা না পান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা। সুতরাং এই প্রকল্প চালু রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে তৃণমূল নেতারা লুটে পুটে খান, যাতে তৃণমূল নেতারা লুটে পুটে খেতে পারেন। আবার একই সঙ্গে কোষাগার সচল রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নতুবা 2026 সালের নির্বাচনের আগে তার কাছে সম্ভব হবে। নমস্কার, ভালো থাকবেন।